দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। প্রিয় দর্শক, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় 21 ঘন্টার ম্যারাথন আলোচনা হয় শান্তি বৈঠকে, কিন্তু শেষ পর্যন্ত কোনো শান্তি চুক্তি হয়নি। এ খবর আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যে। ইরান ও আমেরিকার এই বৈঠকটি ছিল 1979 সালের শাহ পহলভি বংশের পতন ও ইসলামী বিপ্লবের পর দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ সরাসরি যোগাযোগ। তাই বৈঠক ভেস্তে যাওয়া শুধু কূটনৈতিক ব্যর্থতা নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য এবং এক অর্থে পুরো বিশ্বের জন্য একটি বিপজ্জনক সংকেত। এখন প্রশ্ন হলো, এর পর কি? ইতিমধ্যে আমেরিকা মাসল বেশি শক্তি দেখানো শুরু করে দিয়েছে। তাহলে কি যুদ্ধ আবার হবে? মধ্যপ্রাচ্য কি নতুন এক বড় যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি আমরা দেখব আরো জটিল দীর্ঘমেয়াদী ছায়া যুদ্ধের আর এক নতুন অধ্যায়? আমার মতে এখনই সব শেষ হয়ে গেছে এই ধরনের সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। কারণ আলোচনায় ভাঙন মানেই সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়া নয়। কিন্তু এটাও সত্য যে শান্তির জানালা, যেটা অনেক আশা জাগিয়ে খুলে গিয়েছিল 8 তারিখে 7-8 এপ্রিলে, সেটা এখন অনেকটাই ছোট্ট হয়ে গেল, সরু হয়ে গেল। এই যে শান্তি বৈঠকের ব্যর্থতা, এর পেছনে প্রধান বিরোধের জায়গা ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের শর্ত, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং আঞ্চলিক সংঘাতের বড় প্রশ্নগুলো। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এই বৈঠক ভেঙে যাওয়ার পরে বলেছেন, ইরান ওয়াশিংটনের শর্ত মানেনি। অন্যদিকে তেহরান বলছে এক বৈঠকেই চুক্তি হবে এমন প্রত্যাশা তাদেরও ছিল না। ইরান তাদের ইউরেনিয়াম ভান্ডারের মালিকানা ছেড়ে দিতে চায়নি। এখানেই আসল বিষয়টি লুকিয়ে আছে। দুই পক্ষ শুধু একটি যুদ্ধ থামানোর চেষ্টা করছিল না, তারা আসলে ভবিষ্যৎ আঞ্চলিক শক্তির ভারসাম্য, প্রভাব বলয়, জ্বালানি রুট এবং সামরিক প্রতিরোধের নতুন নিয়ম নিয়ে দর কষাকষি করছিল, মানে দড়ি টানাটানি করছিল। মধ্যপ্রাচ্যে আগামীতে কি হতে পারে তা বুঝতে হলে আমাদের 3টি সম্ভাব্য দৃশ্যপট মাথায় রাখতে হবে। প্রথমত, সীমিত সামরিক চাপ ও পাল্টা চাপ দুপক্ষ থেকেই। দ্বিতীয়ত, প্রক্সি ফ্রন্টে আগুন। তৃতীয়ত, কূটনৈতিক দরজা খোলা রেখে নিয়ন্ত্রিত লড়াই বা সংঘর্ষ, যাকে বলা যায় খুচরো ধরনের লড়াই। প্রথম দৃশ্যপটটা হলো সীমিত সামরিক চাপ, সীমিত কিন্তু ধারাবাহিক উত্তেজনা বজায় রাখা। অর্থাৎ বড় ধরনের একদিনের ধাক্কা না দিয়ে মিসাইল, ড্রোন, নৌবাহিনীর চাপ, সাইবার হামলা এবং আঞ্চলিক ঘাঁটিতে চাপ, এই মডেলের দিকে আগামীর যুদ্ধ পরিস্থিতি গড়াতে পারে। ইরানের সম্ভাব্য রণকৌশলও খুব সম্ভব এই দিকেই যাবে। যুদ্ধ বিশেষজ্ঞদের মতে ইরান বড় আকারের বিচ্ছিন্ন হামলার বদলে দীর্ঘ লড়াই জারি রেখে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে দিতে দীর্ঘমেয়াদী ও ছড়িয়ে ছিটিয়ে হামলার পথ ইরান বেছে নিতে পারে। এর মানেটা কি? এর মানে ইরান এমন কৌশল নেবে যাতে প্রতিপক্ষকে প্রতিদিন সতর্ক থাকতে হয়, প্রতিটি আকাশ সীমায় পাহারা রাখতে হয়, প্রতিটি ঘাঁটিকে পাহারা দিয়ে রাখতে হয়, প্রতিটি জাহাজ চলাচলকে ঝুঁকির মধ্যে আছে ভাবতে হয়। এই পদ্ধতির বড় সুবিধা হলো, এতে ইরান একেবারে তার সমস্ত শক্তি খরচ করে না, বরং কম খরচে দীর্ঘ সময় ধরে মনস্তাত্ত্বিক চাপ রাখে,
সামরিক ক্লান্ত করে দিতে চায় প্রতিপক্ষকে এবং প্রতিপক্ষের অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি করতে পারে, যেটা আমেরিকার ইতিমধ্যে দেখা গেছে। দ্বিতীয় কৌশল ইরানের হরমুজকে কেন্দ্র করে চাপ রাখা। রয়টার্স ও অন্যান্য সংবাদ মাধ্যমের রিপোর্টে দেখা যাচ্ছে হরমুজ প্রণালী এখন এই সংঘাতের কেন্দ্রীয় কৌশলগত যে বিষয় তার একটি কারণ। এখানকার নিরাপত্তা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারের সঙ্গে যুক্ত, সারা পৃথিবী তার সঙ্গে যুক্ত। ইরান যদি সরাসরি বড় নৌযুদ্ধে নাও যায়, তাহলেও জাহাজ চলাচলে অনিশ্চয়তা, নৌ ঝুঁকি অথবা আংশিক ব্যাঘাতের মাধ্যমে বিশ্ববাজারে চাপ তৈরি করতে পারে ইরান। এতে বার্তা হবে একটাই, তেহরানকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা যদি কেউ স্থিতিশীল রাখার কথা ভাবে, সেটা সম্ভব নয়। তৃতীয় কৌশল হলো প্রক্সি ও মিত্র নেটওয়ার্কগুলোকে সক্রিয় রাখা। ইরানের বহু বছরের আঞ্চলিক কৌশলে হিজবুল্লাহ, ইরাকি শিয়া মিলিশিয়া, হামাস, ইয়েমেনের হুতি, এদের মতো গোষ্ঠীগুলো ইরানি প্রতিরোধ বলয়ের অংশ হিসেবে কাজ করেছে আগে, ভবিষ্যতেও কাজ করবে। ইরান এদেরকে ছাড়বে না। এই নেটওয়ার্কগুলোর উদ্দেশ্য শুধু হামলা চালানো নয়, মূল উদ্দেশ্য হলো যুদ্ধকে এক ফ্রন্টে সীমাবদ্ধ না রেখে বহু ফ্রন্টে ছড়িয়ে দেয়া, যাতে প্রতিপক্ষ তার সামরিক মনোযোগ ও সম্পদ ছড়িয়ে দিতে বাধ্য হয়। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, ইরানও জানে একেবারে বেপরোয়া পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রকে সরাসরি আরো গভীরভাবে যুদ্ধে টেনে আনার ঝুঁকি থাকে, বড় আক্রমণের ঝুঁকি থাকে। তাই তেহরানের কৌশল হচ্ছে বেঁচে থাকা এবং চাপ ধরে রাখা, কিন্তু এমন সীমা না পেরোনো যাতে আমেরিকার দিক থেকে বড় সর্বাত্মক ধরনের আঘাত নেমে আসে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আমেরিকা কি অল আউট লড়াইয়ে নামবে? বিশেষ করে আমেরিকার ভেতরে যখন এই যুদ্ধের বিরুদ্ধে একটা বিরাট জন প্রতিরোধ সেখানটায় গড়ে উঠেছে, এটা এক নম্বর। দ্বিতীয়ত, আমেরিকার অর্থনৈতিক হাল দীর্ঘযুদ্ধের পক্ষে মজবুত নয়। সুতরাং সোজা উত্তর হলো তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ স্থলযুদ্ধের সম্ভাবনা কম, কিন্তু আমেরিকার পক্ষ থেকে সামরিক প্রস্তুতি ও চাপ বাড়ানোর সম্ভাবনা আছেই। ভয় দেখানো, ফোঁস করা, ছোবল মারুক আর না মারুক। রয়টার্স জানাচ্ছে পেন্টাগন মধ্যপ্রাচ্যে হাজার হাজার অতিরিক্ত সেনা পাঠানোর কথা বিবেচনা করছে, এখনো সিদ্ধান্ত নেয়নি, যার মধ্যে 82তম এয়ারবর্ন ডিভিশনের 3000 থেকে 4000 সেনাও থাকতে পারে। এর আগে আরো মেরিন নৌ উপস্থিতি এবং একটি অ্যাম্ফিবিয়াস অ্যাসাল্ট শিপ, সেটা আমেরিকা পাঠিয়েছে এই অঞ্চলে। এই মোতায়েনের উদ্দেশ্য একাধিক। এটি সরাসরি হামলার প্রস্তুতি হতে পারে, আবার আলোচনার টেবিলে চাপ বাড়াবার জন্য সামরিক ব্যাকড্রপ হিসেবেও ব্যবহার হতে পারে। আমেরিকার জন্য সমস্যা হলো মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধ রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক তিন দিক থেকেই আমেরিকার পক্ষে ব্যয়বহুল। আমেরিকা তৈরি নয় এজন্য। রয়টার্সের প্রতিবেদনে এমনও উঠে এসেছে যে স্থল যুদ্ধে যাওয়ার বিকল্পটি আলোচনা হলেও তা ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে। তাই ওয়াশিংটনের সম্ভাব্য পথ হতে পারে এই রকম: পূর্ণাঙ্গ আগ্রাসন নয়, বরং বিমান ও নৌবাহিনী দিয়ে চাপ সৃষ্টি, নিষেধাজ্ঞা, স্যাংশন দেয়া, আঞ্চলিক ঘাঁটি সুরক্ষা, বন্ধু আরব মিত্রদের সহায়তা করা এবং প্রয়োজনে সীমিত আঘাত। এই সঙ্গে সবকিছু মিলিয়ে অনেকটা সেই ব্লো হট অ্যান্ড ব্লো কোল্ড। আমেরিকা অল আউট ওয়ার শুরু না করলেও এমন এক যুদ্ধ কাঠামো তৈরি রাখতে পারে যেখানে ইরানের ওপর চাপ অব্যাহত থাকবে এবং ইরানও অল আউট রেসপন্স না দিয়েও প্রতিদিনের হিসাব বদলে দিতে পারে।
এখানেই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কিন্তু আরো বিপজ্জনক। কারণ বড় যুদ্ধ অনেক সময় ঘোষণা দিয়ে শুরু হয় না, ছোট ছোট পদক্ষেপ, ভুল হিসাব, প্রতিশোধ, পাল্টা প্রতিশোধ, এইসবের স্তূপ থেকে হঠাৎ করে বড় বিস্ফোরণ তৈরি হয়ে যায়। ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার পর পাকিস্তান মধ্যস্থতা চালিয়ে যেতে চায় এমন ইঙ্গিত বিভিন্ন রিপোর্টে এসেছে। এমন রিপোর্টে এসেছে পাকিস্তান ছাড়া অন্য কোনো নিরপেক্ষ দেশে, যেমন ভারতে, আবার শান্তি বৈঠক করা ভারত যদিও রাজি হচ্ছে না। ইতিমধ্যে ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে বৈঠকের কথাও চলছে। এসব বোঝায় যে কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু সেই দরজা এখন একটুখানি খোলা আছে, মাত্র ছোট্ট একটু ফোকরের মতো। তাহলে আগামী কয়েক সপ্তাহে আমরা কি কি দেখতে পাবো? এক, হরমুজে নৌ উত্তেজনা বাড়ে কিনা। দুই, যুক্তরাষ্ট্র নতুন সামরিক মোতায়েনকে বাস্তবে কতদূর নিয়ে যায়। তিন, ইরান সরাসরি ও প্রক্সি নির্ভর যুদ্ধের চাপ কতটা বাড়ায়। চার, নতুন কোনো আলোচনার তারিখ বেরোয় কি না। যদি ইরান ধৈর্যের খেলা খেলতে চায় তাহলে তারা প্রতিপক্ষকে দ্রুত বিজয় পেতে দেবে না। আর যদি আমেরিকা চাপের রাজনীতি চায় তাহলে তারা যুদ্ধকে নিয়ন্ত্রিত রেখে ইরানকে ছাড় দিতে মেনে নিতে বাধ্য করার চেষ্টা করবে। কিন্তু সমস্যাটা হলো দুই পক্ষই মনে করছে তারা জিতবে, সময় তাদের পক্ষে। ইরান ভাবছে দীর্ঘ সংঘাতে আমেরিকার রাজনৈতিক ধৈর্য কমবে, আর আমেরিকা ভাবছে অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়ালে তেহরান নরম হবে। সুতরাং ইসলামাবাদের ব্যর্থ বৈঠক আমাদের যে বার্তাটি দেয় তা হলো মধ্যপ্রাচ্য এখন শান্তির পথে নয়, বরং বিরতির মধ্যেও যুদ্ধের এক অনিশ্চিত পর্বে ঢুকে পড়ল। এখানে আগামী দিনের লড়াই শুধু বোমা আর মিসাইলের নয়, এটা সাগর পথ নিয়ে লড়াই, জ্বালানি নিয়ে লড়াই, কূটনীতির লড়াই, মনস্তাত্ত্বিক লড়াই এবং আঞ্চলিক প্রভাব বজায়ের লড়াই। শেষ কথা একটাই, আমেরিকা এখনই হয়তো অল আউট স্থল যুদ্ধে নামবে না, কিন্তু যুদ্ধের সব দরজা খোলা রেখে চাপ বাড়াবে। আর ইরান সম্ভবত সরাসরি সর্বাত্মক সংঘর্ষের বদলে দীর্ঘস্থায়ী যুদ্ধ, প্রক্সি চাপ এবং কৌশলগত আঘাতের পথ বেছে নেবে। আর এই কারণেই ইসলামাবাদের টেবিলে যে শান্তি হলো না তার প্রতিধ্বনি আমরা আগামী দিনগুলোতে দেখতে পাবো লেবানন, হরমুজ, ইরাক, ইয়েমেন এবং এই সঙ্গে বিশ্বের বাজারেও। মধ্যপ্রাচ্যের আগুন কখনো শুধু মধ্যপ্রাচ্যে থাকে না, এটি দ্রুত পরিণত হয় বৈশ্বিক নিরাপত্তা, বিশ্বের তেল বাজার, তেল সংকট, বাণিজ্য এবং শক্তির ভারসাম্যের সংকটে। গত 30শে মার্চ সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, বাংলাদেশে ইউনূসের আমল থেকে যে চলমান মব কালচার সেটি আর থাকবে না। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের 2 দিনের মাথায় মব সৃষ্টির পর পুলিশকে পিটিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে যশোরের কেশবপুরে। সবশেষ গত 2 দিনে দেখা যাচ্ছে মবের ঘটনা ইউনূসের আমলের মতোই বাড়ছে। 10 ফেব্রুয়ারি টিএসসিতে হামলার ঘটনার পরদিনই কুষ্টিয়ায় মাজারে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা মনে করিয়ে দিচ্ছে ফিরে এসেছে ইউনূসের আমলের মব সন্ত্রাসের সেই দিনগুলো। এরই মধ্যে বাড়ছে চাঁদাবাজির ঘটনাও। মব সন্ত্রাস আর চাঁদাবাজির ঘটনার মধ্যে গণমাধ্যমের আরেকটি খবর হলো নতুন করে সংগঠিত হচ্ছে জঙ্গিরা। সবচেয়ে আতঙ্কের খবর হলো এবার জঙ্গি তৎপরতা ধরা পড়েছে 16 বছরের কিশোরও। অফলাইনের পাশাপাশি জঙ্গিরা অনলাইনে চালাচ্ছে তৎপরতা, যেখানে নতুন সদস্য রিক্রুট থেকে শুরু করে বোমা বানানোর গাইড বুকও সরবরাহ করছে। এর মধ্যে আরেকটি খবর পুলিশ আর গোয়েন্দাদের আতঙ্ক বাড়াচ্ছে। সেটি হলো পেন গান বা দেখতে কলমের মতো একটি অস্ত্র এখন সন্ত্রাসীদের কিলিং মিশনের হাতিয়ার। দেখতে হুবহু স্টিলের কলমের মতো এই অস্ত্রটার উপরে থাকে একটি পুশ বাটন এবং সামনে সূচলনী। তবে এতে কোনো কালি নেই, বরং ভেতরে রয়েছে গুলি। একটি মোচড় দিয়ে বাটনের চাপ দিলেই বেরিয়ে আসে প্রাণঘাতী .22 ক্যালিবারের বুলেট। সাধারণ মানুষের চোখে এটি কেবল একটি কলম, কিন্তু অপরাধীদের হাতে এটি ভয়ঙ্কর এক মারণাস্ত্র। অনুসন্ধানে 2018 সাল থেকে মাওবাদী সন্ত্রাসীদের হাতে এ ধরনের অস্ত্র থাকার তথ্য আমরা জানতে পেরেছি।
প্রশ্ন হলো, হঠাৎ করে বাংলাদেশের সন্ত্রাসীদের হাতে এই ধরনের অস্ত্র আসলো কিভাবে? মব আর চাঁদাবাজি ঠেকাতে না পারা নতুন সরকার নতুন জঙ্গি আর নতুন অস্ত্রের দৌরাত্ম্য কিভাবে ঠেকাবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের ১.৫ বছরের শাসনামলকে মব সন্ত্রাসের সুবর্ণ সময় বলে অনেকে অভিযোগ করে থাকেন। ইউনূসের আমলে জাসদ নেতা ও সাবেক সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিল মব সন্ত্রাসীরা। ইউনূসের আমলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সচিবালয়, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি সহ মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত স্থাপনা কোনো কিছুই বাদ যায়নি মবের আক্রমণ থেকে। অবশ্য ইউনূসের গুণমুগ্ধদের কাছে এসব কিছু ছিল প্রেসার গ্রুপের কাজ। এই মব সন্ত্রাস এতটাই বেড়েছিল যে গত বছরের ৬ সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালান্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে এনে জ্বালিয়ে দিয়েছিল সন্ত্রাসীরা। তার আগে দেশের শত শত মাজারে হামলার ঘটনা ঘটেছিল। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির দেয়া তথ্য মতে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ১৭ মাসে সারা দেশে ৪১৩টি মব সন্ত্রাসের ঘটনা ঘটেছিল, যাতে নিহত হয় অন্তত ২৫৯ জন। বিএনপি ক্ষমতায় আসার পর গত ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, মব কালচার শেষ। এরপর গত ৩০ মার্চ জাতীয় সংসদের অধিবেশনে রুমিন ফারহানা মব কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছিলেন, বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। দেখা যাচ্ছে ইউনূসের আমলে মাজারে হামলার ঘটনা ছিল নিয়মিত ঘটনা। সেটি আবারও ঘটল ১১ এপ্রিল কুষ্টিয়াতে। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ এনে একটি আস্তানায় হামলা চালিয়ে পীরকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে কিছু লোক। এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। এই সময় সেখানে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। তার একদিন আগে রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে বেশ কয়েকজন ট্রান্সজেন্ডারদের পিটিয়েছে একদল লোক। এর মধ্যে ইউনূসের আমলের মতো মব তৈরি করে পুলিশের উপর আক্রমণ চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় প্রশ্ন উঠেছে, স্বরাষ্ট্রমন্ত্রী মব কালচার শেষ বলে যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা কি জাদুঘরে চলে গেছে? মব সন্ত্রাসের সাথে চলছে নীরব ও প্রকাশ্যে চাঁদাবাজি। সবশেষ ঢাকার শ্যামলীতে আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে যুবদল নেতা পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার ঘটনা বেশ ভাইরাল হয়েছে। এর মধ্যে গণমাধ্যমের খবর হলো, জঙ্গিরা পুনরায় সংগঠিত হচ্ছে, তারা নিজেদের নেটওয়ার্কের বিস্তার ঘটাচ্ছে। গত ৮ এপ্রিল টাইমস অব বাংলাদেশে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলোর নতুন করে তৎপরতার লক্ষণ দেখা যাচ্ছে। জঙ্গি সংগঠনের সদস্যরা অনলাইন এবং অফলাইন দুই প্ল্যাটফর্মের মাধ্যমেই তাদের নেটওয়ার্ক পুনর্গঠিত ও সম্প্রসারণের চেষ্টা করছে। সংবাদ মাধ্যমটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিটের বরাত দিয়ে বলেছে, পুলিশের এই বিশেষ উইং জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে জড়িত বেশ কয়েকটি গোপন অভিযান শনাক্ত করেছে। সম্প্রতি এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অন্তত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রিপোর্টটিতে ফরিদপুর, যাত্রাবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর ও যশোরের সাম্প্রতিক কয়েকটি ঘটনা তুলে ধরে বলা হয়েছে, এসব ঘটনা গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে। এর মধ্যে উদ্বেগের ঘটনা হলো, পুলিশ গত কয়েক মাসে যাদের গ্রেপ্তার করেছে তাদের মধ্যে ১৬ বছরের কিশোরও আছে। এই কিশোরের বিরুদ্ধে অনলাইনে জঙ্গি তৎপরতা চালানোর প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্তকারীরা বলছেন, এই কিশোর তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এর মতাদর্শ প্রচার করতে, নতুন সদস্য নিয়োগ করতে এবং পিডিএফ ফরম্যাটে বোমা তৈরির ম্যানুয়াল সহ সামগ্রী বিতরণ করতে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেছিল। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশ চেকপোস্ট এবং ইসকন মন্দিরে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের পর সিটিটিসির কর্মকর্তারা দাবি করেছেন, তারা বৃহত্তর জঙ্গি নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য পেয়েছেন। গোয়েন্দাদের ধারণা, ইউনূস সরকারের আমলে জেল থেকে পলাতক জঙ্গিরা নতুন করে এসব রিক্রুট করে থাকতে পারেন। তবে সিটিটিসির কর্মকর্তারা নতুন করে জঙ্গি তৎপরতার প্রমাণ উল্লেখ করলেও সন্ত্রাস বিরোধী ইউনিট বা এটিইউ এর প্রধান প্রকাশ্যে দেশে সংগঠিত জঙ্গিবাদের উপস্থিতির কথা অস্বীকার করেছেন। অবশ্য দেশে জঙ্গি তৎপরতা থাকার কথা ইউনূসের আমলেও অস্বীকার করা হয়েছিল।
তা সত্ত্বেও কয়েকজন জঙ্গিকে ওই আমলে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল। গোয়েন্দারা বলছে, কেরানীগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও শরীয়তপুরের বিস্ফোরণ, ফরিদপুরের স্কুল ব্যাগে বোমা উদ্ধার, যাত্রাবাড়ির চেক পয়েন্টে এক পুলিশ কর্মকর্তার উপর ছুরির হামলা এবং মোহাম্মদপুরের রহস্যজনক বিস্ফোরণ তাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। দর্শক, মব সন্ত্রাসী বা চাঁদাবাজরা যখন এখনো বুক ফুলিয়ে তাদের কাজ করে যাচ্ছে, জঙ্গি আছে কি নেই তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিটগুলোর মধ্যে বিতর্ক চলছে। তার মধ্যে গণমাধ্যমের একটি শিরোনাম হলো ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক পেনগান। বাংলা যাকে বলা হচ্ছে কলম অস্ত্র। এই পেনগান এখন বেশি ব্যবহৃত হচ্ছে টার্গেট কিলিং এ। পুলিশের ধারণা, রাজধানী ঢাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের অপরাধ জগতের আন্ডারওয়ার্ল্ড বা অবৈধ অস্ত্রের বাজারে পেনগান বেশি পাওয়া যাচ্ছে। বেশ কিছু টার্গেট কিলিং এ এই অস্ত্র ব্যবহার হয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। পুলিশ এখনো বিস্তারিত কিছু জানে না এই নতুন অস্ত্র নিয়ে। খুবই ছোট্ট একটি কলম সদৃশ এই অস্ত্রের উৎস খুঁজে বের করা, এটার অবৈধ কারবারির সঙ্গে কাদের সংশ্লিষ্টতা আছে এবং কোথা থেকে কিভাবে কোন রুটে আসে সেগুলো নিয়ে কাজ করছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম দৈনিক যুগান্তরকে বলেছেন, উদ্ধার করা পেনগান সম্পূর্ণরূপে একটি ইউনিক অস্ত্র। অপরাধীরা এ ধরনের অস্ত্র এর আগে অপরাধ কার্যক্রমে ব্যবহার করেছে এমন তথ্য পুলিশের কাছে নেই। আমাদের অনুসন্ধান বলছে, ভারতের ছত্তিশগড় মাওবাদী বিদ্রোহীদের নিজস্ব কারিগরি দল কিছু পেনগান তৈরি করে থাকে। 2018 সালে 22 জুলাই বিডি নিউজ 24 প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বিশেষ এই বন্দুকটি মাওবাদীদের কারিগরি দল উদ্ভাবন করেছে বলে সন্দেহ ভারতীয় পুলিশের। ওই দিন ছত্তিশগড় রাজ্যের বিজাপুর ও দান্তেওয়াদা জেলার সীমান্ত সংলগ্ন গ্রামে তল্লাশিকালে ভারতীয় পুলিশ দেখতে অদ্ভুত এই অস্ত্রটি প্রথম উদ্ধার করেছিল। বাংলাদেশে এই পেনগান প্রথমে গোয়েন্দাদের নজরে আসে 2024 সালে। ওই বছরের 16 মে গোয়েন্দা পুলিশ সাভার থেকে গ্রেপ্তার করে খুলনা অঞ্চলের একসময় দুর্ধর্ষ চরমপন্থী সন্ত্রাসী শিমুল ভূঁইয়াকে। তার বিষয়ে তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, দীর্ঘদিন ধরেই অবৈধ অস্ত্র কারবারে জড়িত শিমুল ভূঁইয়া। তার মোবাইল ফোন থেকে পেনগানের ভিডিও উদ্ধার করা হয়। সে সময় শিমুল ভূঁইয়া গোয়েন্দাদের জানান, বাংলাদেশে পেনগানের চাহিদা দিন দিন বাড়ছে। সন্ত্রাসীদের পাশাপাশি অনেক রাজনৈতিক নেতাও পেনগান কিনতে চান। সবশেষ গত 23 এপ্রিল পুরান ঢাকার নয়াবাজারে দিনের বেলা এক গুলির ঘটনার তদন্ত করতে গিয়ে এই পেনগান উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের একটি দল যাত্রাবাড়ি ও কেরানীগঞ্জ থেকে সোহেল ওরফে কাল্লু এবং সাইমন নামে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ